আমন্ত্রণ জানান 24 সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে থাকছি আমরা দুজন, আমি শানাত শারিয়ার এবং তানফির আহমেদ। যাচ্ছি পুরো খবরে। মেয়ে জাইমাকে নিয়ে 25 ডিসেম্বর দুপুরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর পূর্বাচলে তাকে সংবর্ধনা দেবেন দলটির নেতাকর্মীরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে দল মনোনীত প্রার্থীদের সাথে দ্বিতীয় দিনের মত বিনিময়ের পর এই কথা জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সভায় শীর্ষ নেতারা বলেন, জোটের প্রার্থীদের ঠিক কতটি আসন ছাড়া হবে তা চূড়ান্ত হবে শুক্রবারে। তারেক রহমানের দেশে ফেরার খবরই এখন টপ অব দ্য টাউন। কিভাবে তাকে বরণ করা হবে, সেদিন কি কার্যক্রমে বা অংশ নেবেন তিনি, শেষ মুহূর্তে এখন তাই গুছিয়ে নিচ্ছে বিএনপি। পাশাপাশি চলছে মনোনীত প্রার্থীদের সাথে বিএনপির নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠকও। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, 25 ডিসেম্বর বেলা 11টা 55 ঢাকায় পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাথে ফিরছেন মেয়ে জাইমা রহমান। সেদিন বিমানবন্দর আর এভারকেয়ার হাসপাতালের মাঝামাঝি পূর্বাচলের কোনো এক স্থানে সংবর্ধনা জানানো হবে তারেক রহমানকে। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11টা 55 ঢাকা বিমানবন্দর, 12টাই বলতে পারি আমরা জায়গাগুলো দেখছি। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয়। এদিকে আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় দিনের মতো দল মনোনীত প্রার্থীদের সাথে মত বিনিময় করেছে বিএনপির শীর্ষ নেতারা। জানানো হয়, জোটের প্রার্থীদের ঠিক কত আসন ছাড় দেওয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার। এই নির্বাচনটা সর্বকালে একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে। এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া, আমাদের কি করণীয় আছে, আমরা কি করব, আচরণ কেমন হবে, এই সমস্ত বিষয়ে। যুবপদ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। তাদের সাথে বর্তমানে মিটিং চলছে, খুবই কম। দল থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম বলেও জানিয়েছে বিএনপির হাইকমান্ড। আমাদের প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে গুরুত্ব দিতে চাই। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। স্থিতিশীল রয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। নিতে পারছেন চিকিৎসা। রাজধানীর এভারকেয়ারের সামনে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ। তিনি জানিয়েছেন, আগের মতোই সিসিইউতে রয়েছেন বেগম খালেদা জিয়া। হয়নি স্বাস্থ্যের কোনো উন্নতি বা অবনতি। দেশ এবং বিদেশের চিকিৎসকরা তার সার্বক্ষণিক চিকিৎসায় নজর রাখছেন। আশা প্রকাশ করেন, দেশবাসীর ভালোবাসা ও দোয়াতে আবারও নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন খালেদা জিয়া। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। হাদিকে হত্যা চেষ্টার আগে সাভারের একটি রিসোর্টে 2 নারীর সঙ্গে রাত কাটান হামলাকারীরা। এরপর সকালে বের হয়ে যান তারা। তাদের পালাতে সহায়তাকারী 2 জনকে নেওয়া হয়েছে রিমান্ডে। হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর জামিনে বের হওয়ায় বিচার বিভাগের দায় দেখছেন আইন উপদেষ্টা। এদিকে হামলাকারীদের গ্রেফতারে আলটিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চ। বিস্তারিত কাজী ফয়সালের রিপোর্টে। 12 ডিসেম্বর শুক্রবার সকাল 8টা 53 সাভারের আমিনবাজারের গ্রিন জোন রিসোর্টের 204 নম্বর রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নামতে দেখা যায় হাদি হত্যা চেষ্টায় নাম আসা শুটার ফয়সাল করিম, সহযোগী আলমগীর ও তাদের সঙ্গে থাকা 2 নারীকে। নিচে নামার পর কিছু সময় তারা ফটোশুট করেন। এক পর্যায়ে ত্যাগ করেন ওই রিসোর্ট। তার আগের রাতে একটি প্রাইভেট কারে করে ওই রিসোর্টে আসে তাদের সঙ্গ দেয়া 2 নারী। তাদের একজন গ্রেপ্তার হন র্যাবের হাতে। তিনি ফয়সালের বান্ধবী মারিয়া। ফয়সালের সহযোগী আলমগীর নিজ নামে বুক করেছিলেন 204 নম্বর রুম, যেখানে তারা 4 জনই অবস্থান করেন সারা রাত।
অনুসন্ধানে ফয়সালের আরও একটি ঠিকানা খুঁজে পেয়েছে চ্যানেল 24, যে ঠিকানা নিজ পাসপোর্টেও ব্যবহার করেন ফয়সাল। তবে ওই এলাকার বাসিন্দারা বলছেন এখন আর এই ঠিকানায় থাকেন না তিনি। এখন নাই, আমরা তো গেছে বোধহয় অনেক আগে। রাজধানীর বক্স কালভার্ট রোডে গুলির ঘটনায় 2 দিন পর হাদির হত্যা চেষ্টায় মামলা হয় পল্টন মডেল থানায়। র্যাব, পুলিশ সহ অন্যান্য সংস্থার সমন্বয়ে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 10 জন। এ পর্যন্ত মোট 10 জন গ্রেফতার রয়েছেন এবং বর্তমানে এই মামলাটি ডিবিতে তদন্তাধীন রয়েছে। এদিকে হাদির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর হামলাকারীদের জামিনে বিচার বিভাগের দায় দেখছেন আইন উপদেষ্টা। ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আপনারা আগামীকাল জুম্মার নামাজের পরেও ওসমান হাদির জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আপনারা খাস দিলে দোয়া করবেন এবং অন্যান্য ধর্মাবলম্বীও যারা আছে তাদেরও বলবেন এর জন্য দোয়া করার জন্য। ভয়ঙ্কর ব্যক্তি যিনি জামিনে পেয়ে জুলাই গণ অভ্যুত্থানের যারা নায়ক আছে তাদের উপর হামলা করতে পারেন, এই ধরনের জামিন যখন হয় তখন আমরা প্রচণ্ড শঙ্কিত, আতঙ্কিত এবং উদ্বিগ্ন বোধ করি। অন্যদিকে ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এক ফেসবুক পোস্টে তার হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে ঢাকা অচল করার হুঁশিয়ারি দেয়া হয়। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে 26 জনকে গুম, নির্যাতনের ঘটনায় বিচার শুরুর আদেশ হয়েছে। বৃহস্পতিবার শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক ও ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালক সহ 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিনে জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলন দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, ছাত্র জনতাকে হত্যায় অস্ত্র হাতে মাঠে এবং গুলি ছুড়তে দেখা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও। আন্দোলন চলাকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্র জনতার বিপক্ষে ছাত্রলীগকে মাঠে থাকার নির্দেশনা দেন। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ও সারা দেশে নৃশংসতা চালায় ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আসামিরা পলাতক থাকলেও ন্যায় বিচারের পথ বন্ধ থাকবে না বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। ন্যায় বিচার তাদের এই পলায়নের জন্য বসে থাকবে না। তখন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এই আসামিদেরকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হবে যদি তারা হাজির না হন, এবং এরপরে আইনসম্মত প্রক্রিয়ায় এই বিচারটি সামনে অগ্রসর হবে। এদিন আওয়ামী লীগের আমলে জিআইসিতে 26 জনকে গুম করে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফের সাবেক 5 মহাপরিচালক সহ 11 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং এখানে মোট 13 জন আসামির বিরুদ্ধে আজকে আদালত চার্জ গঠন করেছেন এবং আগামী 19 তারিখে সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের বিচার শুরু হতে যাচ্ছে। তারা এই আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। এদিকে র্যাবের টিএফআই সেলে গুম, অপহরণ ও নির্যাতনের আরেক মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে 21 ডিসেম্বর আদেশের দিন ধার্য রয়েছে। এ মামলায় গ্রেফতার রয়েছেন 10 সেনা কর্মকর্তা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত সভায় এই অনুমোদন দেয়া হয়। আর এর ফলে কোনো ব্যক্তি 5 বছর নিখোঁজ থাকলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে গুম ঘোষণা করতে পারবে। গুম হওয়া ব্যক্তির পরিবার তার সম্পত্তি ব্যবহারের সুযোগ পাবেন। প্রয়োজনে ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতেও পারবেন তারা। উপদেষ্টা পরিষদে এছাড়া হাওর অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নতুন অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়। বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাসের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করে
পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ৩৫টিরও বেশি দেশ এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এতে আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণ জানানো হয় সংশ্লিষ্ট দেশ ও সংস্থার প্রতিনিধিদের। ব্রিফিংয়ে আরও জানানো হয় সশস্ত্র বাহিনী সহ দেশের আইনশৃঙ্খলা বাহিনী দেশের সামগ্রিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় সতর্ক আছে। রাজশাহীর ভদ্রা মোড়ে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। দুপুর 12টাতে জুলাই 36 মঞ্চের আহ্বানে সহকারী ভারতীয় হাইকমিশন অভিমুখে লং মার্চ শুরু হয়। কমিশনের কার্যালয়ে 100 মিটার আগে পুলিশ তাদেরকে বাধা দেয়। এ সময় ব্যারিকেড ভেঙে যেতে চাইলে হট্টগোল হয়। পরে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এদিকে খুলনাতেও ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পালিয়ে গিয়েছে সেগুলোকে ফেরত দিতে হবে, তাহলে আমরা এবার থেকে আমাদের ভাইয়ের প্রতিশোধ নিতে শুরু করব। এটাই আমাদের মেইন দাবি। আমাদের বাংলাদেশ আমাদের ঢাকায় বসে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে, ইন্ডিয়া দালালি হবে না। এখানে ওই মোদির কোনো কথা আমার বাংলাদেশে চলবে না। আমরা নিজেরা সকলে যুদ্ধ করে সংগ্রাম করে আমরা এই দিনটা পাইছি। আমরা চাই না যে যেই খুনি পালাই গেছে সে আবার ভারতে বসে থেকে আমাদের দেশটাকে চালাক। এনসিপির ধানমন্ডির যুগ্ম সমন্বয়ক জান্নাতারা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রাজধানীর জিগাতলার একটি ছাত্রীনিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করলেও এখনও মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেছেন, রুমির মৃত্যুকে ভালোভাবে নিচ্ছে না তার দল। জুলাই অভ্যুত্থানে ধানমন্ডি এলাকার উত্তাল রাজপথে প্রায় দেখা যেত জান্নাতারা রুমিকে। আন্দোলন শেষে যুক্ত হন তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সাথে। দলটির ধানমন্ডি এলাকার যুগ্ম সমন্বয়ক পদ দেওয়া হয় রুমিকে। বৃহস্পতিবার ধানমন্ডিতে একটি ছাত্রীনিবাস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে নানান কারণে কিছুদিন ধরে অনলাইনে হয়রানি করা হচ্ছিল রুমিকে। দরজা খুললে দেখছি সাথে জ্বলে, ফ্যানের সাথে জ্বলতে আছে। জি, এটুকুই দেখছি। উপরে আবার আমার আর এই প্রশাসনের লোক আইলে এরপর আমি গেছি, এর আগে আমি যাইনি। পুলিশ বলছে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা আত্মহত্যা করেছেন রুমি। একটি রাজনৈতিক দলের সাথে তার সংশ্লিষ্টতা আছে, পদও রয়েছে। পারিবারিক কলহ বা পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। পোস্টমর্টমের রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার সুরাহার ক্ষেত্রে। তো সেটি হলে পরে আমরা পরবর্তীতে আরও আপনাদেরকে অবহিত করতে পারব। আলামত সংগ্রহের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জান্নাতারা রুমির বাড়ি নওগাঁ জেলার পত্নীতলায়। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। দেশের ব্যাংক খাত লুটের জন্য শুধু পরিচালকরাই নন, ভূমিকা রয়েছে কর্মকর্তা কর্মচারীদেরও। ব্যাংকিং খাতের সংস্কার, চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে এক সেমিনারে কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, 20 কোটি টাকারও বেশি ঋণগুলো আবারও পর্যালোচনা করা হবে, আর 1 বছরের মধ্যেই সম্মিলিত ইসলামী ব্যাংকগুলো মুনাফা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশে বেসরকারি ব্যাংক খাতের যাত্রা শুরু 80-র দশকে। এরপর মোটামুটি ভালোই চলেছে সব। খানিকটা বিচ্যুতি দেখা যায় 2007-08 সালের দিকে। তবে এই খাতে লুটপাটের মহোৎসব চলে মূলত গেল 15 বছর। রাজনৈতিক পট পরিবর্তনের পর যা সংস্কারের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইআরএফ এর সেমিনারে বক্তারা বলেন, দেশের মোট বাজেটের 80% সমপরিমাণ অর্থই এখন খেলাপি, যা দেশের ব্যাংক খাতের বড় চ্যালেঞ্জ। এছাড়া নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা ফেরানো সহজ হবে না বলে মনে করেন তারা। ওই যে মার্চ ব্যাংকগুলো যেটা হচ্ছে, এখন সম্মিলিত ইসলামী ব্যাংক যেটা হয়েছে, সেখানে টাকা রাখবে কেন? সো এই ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মার্চ তো হয়ে গেল, এরপরে কি আমি কি গিয়ে টাকা রাখবো? সো এইটা যে টাকা রাখবো কিনা সেটা ডিপেন্ড করতেছে যে এইখানের পরিচালনা পর্ষদ ম্যানেজমেন্ট কিভাবে কাজ করবে। 81.5% এই বাজেটের আকারের ওই সমপরিমাণ অর্থ আসলে আমাদের বন্ধ ঋণ, এনপিএল। তো এটা তুলনাটা বোঝার জন্য যে একটা দেশের বাজেটেরই
80% উপরের সমপরিমাণ অর্থ হচ্ছে যে মন্দ ঋণ হয়েছে। এই ঋণগুলো কবে কিভাবে আসবে সেগুলো আমরা এখনো জানি না। নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক আগামী 1 বছরের মধ্যে মুনাফা করতে পারবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। বলেন, এই প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ার পেছনে শুধু পরিচালকরাই নন, দায়ী কর্মকর্তা কর্মচারীরাও। তাই সুশাসন ফেরাতে 20 কোটি টাকার বেশি ঋণগুলো আবার পর্যালোচনা করা হবে বলে জানান তিনি। 20 কোটি টাকার ঊর্ধ্বের সবগুলো লোনগুলোকে আমরা ফলো আপ করবো, অ্যাডিকুয়েট কোলাটেরাল আছে কিনা এটাকে আমরা থার্ড পার্টি দিয়ে ভেরিফাই করাবো, বাংলাদেশ ব্যাংকের লোক হয়ে ভেরিফাই করাবে, এবং আমরা দেখব যে কোনো ধরনের মানে অ্যাবিউজ ইন লেন্ডিং হয়েছে কিনা, যে সেখানে কোলাটেরাল বিহীন বা বিভিন্নভাবে এটা করা হয়েছে, আমরা সেই সব কর্মকর্তাকে এবং বোর্ডের যারা সেখানে অনুমতি দিয়েছেন তাদের কাছে আমরা জবাবদিহিতা চাইব। চলতি বছর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 34 থেকে 35 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলেও আশা গভর্নরের। 34 থেকে 35 বিলিয়ন নিয়ে যাওয়া এই বছরের শেষ। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। বিচারক জীবনের ইতি টানলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন তিনি, কিন্তু শীতকালীন ছুটির কারণে বৃহস্পতিবারে শেষবার ইজলাসে বসেন তিনি। রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয় আইনজীবী সমিতি। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ন্যায় বিচার ও স্বাধীনতা রক্ষার সবশেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট। সংবিধান বাতিল নয়, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংবিধানের সাথে সম্পর্ককে বিশুদ্ধ ও জবাবদিহিমূলক করা। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি। গত বছরের 11 আগস্ট দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন রেফাত আহমেদ। দর্শক, এবারে আশিয়ান সিটির সৌজন্যে ভোটের মাঠের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফর্ম বিক্রি চলছে রাজধানীর সেগুন বাগিচায়। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আজ 22 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপির 6 জন, জামাতের 1 জন, স্বতন্ত্র 6 এবং ইসলামী আন্দোলনের 4 জন। বিএনপি থেকে নেওয়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন গুম হওয়া ভুক্তভোগীদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক এবং বিএনপির মনোনীত ঢাকা 14 আসনের প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি। এছাড়া ঢাকার বাইরে মাগুরা 1 আসনের জন্য বিএনপির মনোয়ার হোসেন, গণ অধিকার পরিষদের খলিলুর রহমান মনোনয়ন কিনেছেন। আগামী 29 ডিসেম্বর মনোনয়ন ফর্ম জমার শেষ দিন। আজকে যেভাবে আমরা স্মুথলি এসে নমিনেশন পেপার কিনতে পেরেছি, একটা সুন্দর সিস্টেমের মধ্যে ছিল। আমি চাবো, আমি আর্জ করব চিফ ইলেকশন কমিশনের কাছে যে আমাদের এই পুরো নির্বাচন ব্যবস্থাটা এরকম সুষ্ঠু হোক। এই সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা সে নিয়ে একটু আমাদের সংশয় আছে। কেন্দ্র থেকে দিক নির্দেশনা পেয়েছি, আমাদের 300 আসনেই মনোনয়নপত্র কেনার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ক্ষমতার পালা বদল হলেও ভাগ্য বদলায় না প্রবাসীদের। যদিও মাসের পর মাস রেমিটেন্স পাঠিয়ে রেকর্ড করছেন তারা। বিমানের টিকিট সিন্ডিকেট থেকে মানব পাচার চক্রের ফাঁদ কিংবা দূতাবাসের সেবা, সবখানে আছে আক্ষেপের গল্প জানিয়ে হতাশ অভিবাসন সংশ্লিষ্টরাও। সম্রাট হোসেনের রিপোর্ট আর ছবি তুলেছেন সুকান্ত সরকার। সবচেয়ে একটা নাজুক অবস্থা আমাদের এই বাংলাদেশের রাষ্ট্র যে দূতাবাস আছে, ওখানে এই দূতাবাসে আছে সবচেয়ে দুর্বল। দূতাবাসের সেবা নিয়ে এমন আক্ষেপ রংপুরের রফিকুলের। 1 দশক ধরে থাকেন সৌদি আরবের জেদ্দায়, কিন্তু প্রয়োজনে দূতাবাসকে পাশে না পাওয়ার অভিযোগ এই প্রবাসীর। মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রতিদিন কাজের খোঁজে যান হাজারো বাংলাদেশি, কিন্তু সেই তুলনায় নেই প্রবাসী সেবা। আমার মনে হয় সমস্যা, আমি দূতাবাসের কাছে আশ্রয় নিলাম, আমার ভালো মন্দ আমি বলবো। এই ধরনের উদ্যোগ অন্য রাষ্ট্র যেভাবে নেয়, বাংলাদেশ দূতাবাস এইভাবে নেয় না। ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে সেরা রেমিটেন্স আসছে সৌদি আরব থেকে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অদক্ষ শ্রমিক হিসেবে দেশটিতে বাংলাদেশিদের যাত্রা স্রোতের মতো। আমি যদি একটা কাজ শিখতে পারতাম তাহলে তো আমার পক্ষে খুব ভালো হতো, ঠিক আছে? আমি তো কোনো কাজ শিখতে পারি নাই বা শিকার ইচ্ছা করি নাই। বিপরীতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে চুক্তি অনুযায়ী কাজ না পেয়ে অবৈধ হয়ে পড়ছেন প্রবাসীরা। এতে জেল জরিমানা দিয়ে দেশে ফিরছেন অনেকেই। দালাল চক্করে গেছে,
কেউ আইডি দিচ্ছে, কেউ আইডি দেয় নাই, বসে রাখছে আজ না কাল, কাল না পরশু, এরকমই বলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু বছরের পর বছর চলে যাইতেছে, তারা যে 10 টাকা ইনকাম করবে তা পারে না। কিন্তু নিরাপদ অভিবাসনের গল্প যেন শুধু কাগজে কলমেই। সম্প্রতি বেশ কয়েকটি দেশের ভিসা নিষেধাজ্ঞা আর মানব পাচার চক্র মিলেমিশে একাকার। এমনকি যুক্তরাষ্ট্র থেকে হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে 2 শতাধিক বাংলাদেশিকে। যদি আমি একটা এজেন্সির এক যুগ ধরে বিদেশ ফেরতদের নিয়ে কাজ করছেন আল আমিন নয়ন। তিনি মনে করেন সরকারি নজরদারি না থাকায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মানব পাচার চক্র। যারা গিয়েছে ইতিমধ্যে চলে গেছে আফ্রিকার মতো দেশগুলোনে, তারা কি অবস্থায় আছে সেই কি কোনো প্রতিবেদন আছে? যদি না থাকে তাহলে কেন আগে যদি লোক পাঠানোর 100 লোক পাঠানোর পরে আগে প্রতিবেদন নিয়ে দেখবে তারা কি অবস্থায় আছে। যদি তারা ওখানে দেখে যে না ভালো থাকলে তো ফাইন, আর যদি না থাকে তাহলে সেই পলিসি নিতে হবে, কিন্তু আসলে সেই ধরনের কোনো উদ্যোগ দেখছি না। রিক্রুটমেন্টের ক্ষেত্রে নিরাপদ অভিবাসনে সরকারের দায়হীনতাকেই দুষছেন এই অভিবাসন বিশেষজ্ঞ। বলা হচ্ছে যে আমাদের বড় রকমের একটা গাফিলতি জায়গা হচ্ছে যে কাগজপত্রগুলো ভুয়া হয়। তো ভুয়া কাগজপত্রগুলো নিয়ে ধরা পড়ছে কোথায়? বিদেশে। এগুলো এখানে কেন পরীক্ষা করা হচ্ছে না? জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে চলতি বছর কাজের খোঁজে দেশ ছেড়েছেন 4 লাখের বেশি বাংলাদেশি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। অভিবাসন খাতে অবদান রাখায় 10ম মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন 16 জন সংবাদকর্মী। টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন চ্যানেল 24-এর স্টাফ রিপোর্টার সম্রাট হোসেন। সকালে গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। 2015 সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের যৌথ উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশিরা অনিয়মিত অভিবাসনের কারণে শোষণের শিকার হচ্ছেন। এর থেকে মুক্তি পেতে সচেতনতা বাড়াতে হবে। এ সময় অভিবাসন খাতে বিনিয়োগে জোর দেওয়ার পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।